কেমন আছো সবাই? রাইট ডিসিশন একাডেমিতে আমি তোমাদের পলাশ স্যার আবারও স্বাগত জানাই। আজকের আমি তোমাদের সামনে যে ভিডিওটা এনেছি, এই ভিডিওটা কিন্তু তোমাদের যারা ডাব্লিউবি পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আশা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো আমরা অঙ্ক শুরু করি। দেখো এখানে কি বলেছে, একটি থলিতে 25 পয়সা, 50 পয়সা, 5 পয়সার মুদ্রা 1:2:3 অনুপাতে রয়েছে। যদি থলের সমগ্র মুদ্রার মূল্য 30 টাকা হয়, তবে ওই থলেতে 5 পয়সার মুদ্রা কত আছে আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে যে রেশিওটা দেয়া আছে সেটা হচ্ছে কিন্তু প্রত্যেকটা হচ্ছে মুদ্রার রেশিও, তাই না? তাহলে বলো একটা 25 পয়সার মুদ্রা মানে কত 25 পয়সা আছে? শুধু 25 পয়সা আছে। প্লাস এবার দেখো দুটো 10 পয়সা আছে মানে কত আছে ওখানে? 20 পয়সা আছে। প্লাস আচ্ছা দেখো তিনটে 5 পয়সা মানে কত? 15 পয়সা আছে। তাহলে এবার এই কটাকে যোগ করো। দেখো 5 আর 5-এ 10, হাতে থাকে 1 2, 3 2-এ 6, তাহলে 60। ঠিক আছে, 60 পয়সা সমান আমরা বলতে পারি না এটাই সমান কত বলা আছে? 30 টাকা। তাহলে 30 টাকা মানে এটাকে যদি পয়সায় নিয়ে যেতে চায় তাহলে 100 দিয়ে গুণ করে দেব। তাহলে দেখো এটাকে যদি আমি কাটি তাহলে শূন্য শূন্য এখান দিয়ে কেটে দাও। আচ্ছা 5 দিয়ে 30 কাটো, এই 6 দিয়ে, সরি 5 দিয়ে বলছি, 6 দিয়ে 30 কাটলে কত হবে? 5, আর ওদিকে একটা শূন্য, 50। এবার বলেছে আমাদের 5 পয়সার মুদ্রা কতগুলো আছে ওখানে। এবার তোমরা কি করবে, এই যে 50টা পেলে এইটাই 3-এর সাথে গুণ করে বসিয়ে দাও। তাহলে এর সাথে যদি তুমি 50 গুণ করো কত হয় বলো তো? 150। তাহলে 5 পয়সার মুদ্রা মুদ্রা ওখানে কতগুলো আছে? না 150 খানা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, একটি পরীক্ষায় কোনো পরীক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নম্বর পায়, প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর কেটে নেওয়া হয়। সে 140টি প্রশ্নের উত্তর করে 350 নম্বর পেল। সে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে? দেখো এই ধরনের অঙ্ক ক্ষেত্রে তোমাদের আমি বলবো যেটা উত্তর চেয়েছে সেটা ধরে আগাবে না, যেটা চায়নি সেটা ধরে আগাও। ধরো 140টা কোশ্চেন করেছে, প্রত্যেকটা ভুল করেছে, তাহলে ভুল করলে 2 মার্কস করে কেটে যায়। তাহলে 2 মার্কস করে কাটলে কত কেটে কেটে যাওয়ার কথা? তাহলে দেখো 280 মার্কস কেটে যাওয়ার কথা। কিন্তু সে 140টা কোশ্চেন করার পরেও সে পেয়েছে কত? 350, তাই না? তার মানে এই 240 সেখান দিয়ে বাদ গেছে। তাহলে টোটাল কত মার্কসের ছিল? সেই 240 আর 350 যোগ করে দাও, দিলে হবে দেখো শূন্য, 8 আর 5-এ 13, 3 হাতে থাকে 1, 5 আর 1-এ 6, 630 নম্বরের উত্তর দিয়ে সে 350 পেয়েছে। এবার বলেছে সে কতগুলো ঠিক করেছে। তাহলে একটা জিনিস বলো, যদি সে ভুল করে তার জন্য কত নম্বর কেটে নেওয়া হয়? 2 নম্বর। আর এই শুধু তো 2 নম্বর কাটা হয় না, যেহেতু অঙ্কটার মার্কস থাকতো, মানে সরি কোশ্চেনটার মার্কস থাকে 5 নম্বর, তাহলে এই 5 সঙ্গে আরো 2 নম্বর চলে যাচ্ছে, টোটাল 7 নম্বর চলে যাচ্ছে। তাহলে এই 7 দিয়ে 630-কে ভাগ করে দাও, দিলে আমাদের সঠিক অ্যান্সার বেরিয়ে যাবে 90। সে কতগুলো অ্যান্সার ঠিক করেছিল? 90টা। অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, একটা সিম্পলিফিকেশন বা সরলীকরণের অঙ্ক দিয়েছে। দেখো বলেছে কি 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4 ডট 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 1/19 × 100। ওকে, তো যখনই এরম দেখবে তখন কি করবে, এই যে মাথায় 1 আছে না, এইটাকে নেবে ফার্স্ট, তাহলে এখানে লিখে দাও 1। আচ্ছা মাইনাস বসিয়ে, প্লাস থাকলে তোমরা কি করবে? মাইনাস বসাবে। এবার কি করবে, এই যে উপরের 1 আর নিচের 100টা শুধু নেবে, তাহলে এখানে লিখবে কি 1/100। ঠিক আছে, তাহলে এইটাকে যদি তুমি সমাধান করে ফেলো অ্যান্সার হয়ে যাবে। তাহলে বলো তো 100 লসাগু হবে, তাহলে 100 থেকে যদি 1 বাদ দিই কত হবে? 99 না? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 99/100। অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি/ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি দূরত্ব অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটি কত ঘন্টা সময় নেবে?
দেখো এটা লেডি কনস্টেবল 2023-এ আসা অঙ্ক। তাহলে দেখো এখানে আমরা কি করছি একটু ভালো করে লক্ষ্য করো, দেখলেই তোমরা বুঝতে পারবে, কয়েক সেকেন্ডে তুমি কিন্তু পরীক্ষা হলের অ্যান্সার দিতে পারবে। আচ্ছা দেখো আমি এখানে লিখছি স্থির জল, ঠিক আছে না? তাহলে স্থির জল লিখলাম এখানে। আচ্ছা এখানে লিখলাম স্রোত, ভালো করে বোঝো ভাই, এখানে হবে অনুকূল, ঠিক আছে, অনুকূল। ওকে, আবার এদিকে লেখো স্রোত, আর এখানে লেখো প্রতিকূল, ঠিক আছে। এবার দেখো আমাদের কি বলেছে, না আমাদের স্থির জলে নৌকার বেগ বলেছে কত, 10, তাহলে স্থির জলে নৌকার বেগ 10 বসিয়ে দিই, 10 কিমি/ঘন্টা। এবার আমরা কি করব, দেখো অনুকূলে, এই অনুকূলে 150 কিমি যেতে কত সময় নিয়েছিল, 10 ঘন্টা, মানে অনুকূলে 10 ঘন্টায় গেছিল 150 কিমি, তাই না? তাহলে বলো তো 1 ঘন্টায় কত গেছিল, তাহলে 1 ঘন্টায় নিশ্চয়ই 15 কিমি গেছে, হ্যাঁ কি না? তা 1 ঘন্টায় যদি 15 কিমি যায় তাহলে অনুকূলে গেছে 1 ঘন্টায় 15 কিমি। আচ্ছা বলো তো স্থির জলের সাথে কত যোগ করলে আমরা 15 পাবো? দেখো স্থির জলের সাথে আমি যদি 5 যোগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 15। এই যে 5টা যোগ করলাম এটাই পেয়ে গেলাম স্রোতের বেগ। তাহলে অনুকূলে গেলে কিন্তু স্রোতের বেগ অলওয়েজ যোগ করতে হয়। আর যদি প্রতিকূলে যায় স্রোতের বেগ কিন্তু একই থাকে, জাস্ট মাইনাস করে দিতে হয়। তাহলে প্রতিকূলের বেগ কত, না 5 কিমি/ঘন্টা। ওকে, এবার আমার বলেছে এই 150 কিমি, এই 150 কিমি যদি স্রোতের প্রতিকূলে যেত তাহলে তার কত সময় লাগতো। দেখো স্রোতের প্রতিকূলে বেগ কত, 5 কিমি/ঘন্টা, তাহলে 150 কে তোমরা 5 দিয়ে ভাগ করে দাও, দিলে হয়ে যাবে আমাদের অ্যান্সার। 5 3 5 15, মানে 30 মিনিট, 30 ঘন্টা সময় লাগবে। তাহলে অ্যান্সার হবে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। কত ঘন্টা সময় নেবে, না 30 ঘন্টা সময় নেবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে একটা কি বলেছে, ত্রিকোণমিতির অঙ্ক আছে। এখানে কি বলেছে, সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি সেক স্কোয়ার 60 ডিগ্রির মান কত বের করতে বলেছে। আচ্ছা বলো তো সাইন স্কোয়ার 30 ডিগ্রির মান কত, না 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর এটা স্কোয়ার বলা আছে মানে এটাকে স্কোয়ার লাগিয়ে দাও, প্লাস দেখো 4 কট স্কোয়ার 45 ডিগ্রি কত, 45 ডিগ্রির মান 1, তাহলে 1-এর স্কোয়ার যাই করো না কেন তা একই থাকবে, মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি কত, দেখো সেক স্কোয়ার 60 ডিগ্রির মান হচ্ছে কত, না 2, তাই না? তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার লাগিয়ে দাও, তাহলে এখানে কি হবে বলতো, এটা পেলাম 1-এর 4 প্লাস 4 - 4, তাহলে 4 কেটে দাও, অ্যান্সার হবে আমাদের 1-এর 4 হবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো পরের অঙ্কে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, দেখছি তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না বা তোমাদের মূল্যবান কমেন্টস এখানে রাখছো না। তো দয়া করে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর বেল আইকনটা প্রেস করো, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমার কাছে চলে যায়। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ যদি আয়তক্ষেত্রের পরিসীমা 40 সেন্টিমিটার হয় তবে ক্ষেত্রফল কত। দেখো এই অঙ্কটা কেপি কনস্টেবল 2017 সালে এসেছিল, ঠিক আছে। তাহলে দেখো আমাদের বলেছে পরিসীমা বলে দিয়েছে 40 সেন্টিমিটার, তাই না? তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি জানি, না 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান পরিসীমা বলে, তো তাহলে এইটাই সমান তো বলা আছে 40। আচ্ছা বলো তাহলে এবার 2 দিয়ে এটা যদি কেটে দিই তাহলে কত হবে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 দিয়ে এটা যদি কেটে দাও তাহলে এটা হবে 20। তাহলে দেখো দৈর্ঘ্য প্লাস প্রস্থ যোগফল হবে কিন্তু 20। এবার দেখো আমাদের এখানে একটা জিনিস বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাই না? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি বলেছে, না প্রস্থের 4 গুণ, তাই তো? তাহলে এখানে কি করবে, 20টাকে এমন ভাবে ভাঙো যোগের আকারে যাতে দৈর্ঘ্য আর প্রস্থ বেরোলে অবশ্যই যেন তারা 4 গুণ আকারে বেরোয়। তাহলে দেখো আমি যদি প্রস্থকে 4 ধরি আর দৈর্ঘ্যটাকে যদি 16 ধরি, দেখো এই দুটো যোগফল 20 হচ্ছে না? আবার দেখো আমার বলেছে, তাহলে আমি দৈর্ঘ্য পেয়ে গেলাম কত, না দৈর্ঘ্য পেয়ে গেলাম 16, প্রস্থ পেয়ে গেলাম 4। এবার আমার বলেছে ক্ষেত্রফল বের করতে। ক্ষেত্রফলের ফর্মুলা কি, না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে বলতো কি হবে, 16 × 4 হবে, তাহলে 16 × 4 মানে 64 হবে এদের ক্ষেত্রফল। সঠিক অ্যান্সার হবে অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্কে যাই।
দেখো একটা দ্বিঘাত সমীকরণের অঙ্ক দেওয়া আছে, এখানে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান যদি 0 হয় তাহলে মূলগুলির যোগফল কত। দেখো যখনই মূলগুলোর যোগফল বলবে তখন জেনে রাখবে মূলগুলোর যোগফল বের করার নিয়ম যেটা, সেটা হচ্ছে মেথডটা হচ্ছে মাইনাস বি বাই এ। এইটা করলে কিন্তু মূলগুলির যোগফল আমরা পেয়ে যাব। আচ্ছা দেখো কোনটাকে এ বলে, কোনটাকে বি বলে, কোনটাকে সি বলে দেখে নাও। দেখো এই যেটা মাথায় স্কোয়ার থাকে সেটাকে বলা হয় এ, যেটা তোমার তারপরে 5x আছে এটাকে বলা হয় বি, আর এটাকে বলা হয় সি। তাহলে দেখো এখানে আমার বলেছে মূলের যোগফল বের করতে, তাহলে মূল কত, আচ্ছা বি তাহলে আমাদের কি, তাহলে বি আমাদের হচ্ছে মাইনাস ইন্টু দিয়ে -5 বাই এ কত, দেখো এখানে কিছু নেই মানে 1। তাহলে দেখো আমাদের অ্যান্সার কি হবে, মাইনাস মাইনাসে গুণ হয়ে গেলে হবে প্লাস, তাহলে +5 হবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট দেখো এই অঙ্কটা কি বলেছে, দুই বন্ধু সাইকেলে চেপে 50 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে একই সময়ে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে 5 কিমি পার ঘন্টা ও 6 কিমি পার ঘন্টা হলে 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। তাহলে খুবই ভালো কথা। দেখো দুজন বিপরীত দিক থেকে আসছে একে অপরের অভিমুখ ধরে, ধরো এ এখান থেকে যাত্রা শুরু করেছে আর একজন এ পাশ থেকে যাত্রা শুরু করে আসছে। তো এর স্পিড বলেছে 5 কিমি পার ঘন্টা, এর স্পিড বলেছে 6 কিমি পার ঘন্টা। তো যখনই এরম বলা থাকবে বিপরীত দিক থেকে তখন তাদের রিলেটিভ স্পিড কি হবে, যোগ হয়ে যায়। তাহলে যোগ করে দাও, দিলে কত হবে, রিলেটিভ স্পিড হবে 11 কিমি পার ঘন্টা, তাই না। এবার বলেছে 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত, মানে 3 ঘন্টায় 11 স্পিডে গেলে কতটা যায় সেটা বের করে নি। তাহলে দূরত্ব বের করার নিয়ম কি, দৈর্ঘ্য ইন্টু দূরত্ব বের করার নিয়ম হচ্ছে আমাদের স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত 11, টাইম কত 3 ঘন্টা, তাহলে কত গেছে 33 কিমি চলে গেছে, তাই না। আমার বলেছে ডিস্টেন্স তাদের মধ্যে 50 কিমি, তাহলে কত কিমি তাদের মধ্যে আর বাকি আছে দূরত্ব, তাই না, তাদের মধ্যে দূরত্ব কত আছে। তাহলে এখান দিয়ে 50 থেকে 33 বাদ দিয়ে দাও, দিলে কত হবে বলতো, 7, আর এদিকে 4 × 7 1, তাহলে 17 কিমি হচ্ছে তাদের মধ্যে এখন দূরত্ব। আশা করি বুঝতে পেরেছো, অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এখানে কি বলেছে, 6টি ঘন্টা একসঙ্গে বাজা আরম্ভ করলো, যদি 6টি ঘন্টা যথাক্রমে 2, 4, 6, 8, 10, 12 সেকেন্ড ব্যবধানে বাজে তাহলে 30 মিনিটে ঘন্টাগুলি কতবার একসাথে বাজবে। তো যখনই এরম বলবে, দেখো প্রথমে আমাদের কি করতে হয় না, এই যে সংখ্যাগুলো বলা আছে এর লসাগু বের করতে হয়। তাহলে দেখো লসাগু আমরা কিভাবে এত বড় সংখ্যা করবো না, কিভাবে ছোট করে করব সেটাই দেখো। দেখো 2 4-এর মধ্যে আছে, 8-এর মধ্যে আছে, 10-এর মধ্যে আছে, 12-এর মধ্যে আছে, মানে একটার মধ্যেও যদি 2 থাকতো আমরা কিন্তু এটাকে কেটে বাদ দিতাম, তাহলে এটাকে কেটে বাদ দিয়ে দাও। আচ্ছা হলো তো 4 8-এর মধ্যেও আছে, 12-এর মধ্যে আছে, তাহলে 4টাকেও ধরবো না। দেখো 6 12-এর মধ্যে আছে না, 6টাকে বাদ দিয়ে দাও। তাহলে আমার দেখো সংখ্যাটা কত ছোট হয়ে গেল, 8 10 আর 12-র লসাগু বের করলেই আমার হয়ে যাবে। তাহলে বলো তো 8 10 আর 12-র লসাগু কত হয়, না 8 10 আর 12-র লসাগু হয় হচ্ছে 120। 120 তাহলে এটা কি বেরোলো, সেকেন্ড। এটাকে যদি মিনিট করতে হয় তাহলে কত মিনিট হবে, না 2 মিনিট হবে, তাই না। এবার আমরা কি হচ্ছে 30 মিনিটে মানে সেকেন্ড বাজে, তাহলে 30 মিনিটে ঘন্টাগুলি কতবার বাজবে। তাহলে কি করবে, এই 30টাকে 2 দিয়ে ভাগ করে দাও, 2 মিনিট দিয়ে ভাগ করে দাও, দিলে কত হবে, 15 হবে। কিন্তু আমাদের 15 অ্যান্সার হবে না। কেন হবে না বলতো, কেন প্রথম ঘন্টা বাজার পরে আরো 15 বার বেজেছে, সেই জন্য এর সাথে অলওয়েজ 1 যোগ করে নেবে, নিলে হবে 16 বার বেজেছিল। তাহলে অ্যান্সার কি হবে, অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার, 16 বার হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো এখানে কি বলেছে, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল 12, সংখ্যাটির সাথে 36 যোগ করলে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত। তাহলে দেখো এখানে যে অপশন গুলো আছে না, এর সাথে দেখো বলেছে সংখ্যা দুটির কি বলেছে, না সংখ্যা দুটির গুণফল বলেছে 12 হবে। দেখো প্রত্যেকটা অপশনের দিকে তাকাও, প্রত্যেকের গুণফল কিন্তু 12 হচ্ছে। এবার তার সাথে যদি 36 যোগ করা হয় সংখ্যা দুটি স্থান পরিবর্তন করে। তাহলে দেখি প্রত্যেকটা অপশনের সাথে আমি যদি 36 যোগ করে দিই, স্থান কে পরিবর্তন করছে, দেখো এখানে যোগ করলে কত হবে, 6 2 8 আর 9, এটা তো স্থান পরিবর্তন করছে না, এটা হবে না। আচ্ছা এর সাথে যদি ফের 36 যোগ করো কত হবে, 6 6 12 2 হাতে 1, 5 আর 1 6, দেখো এটা স্থান পরিবর্তন করলো না, তাহলে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো। তো নেক্সট চলো পরের অঙ্কে যাই।
দেখো এখানে কি বলেছে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত। দেখো এটা ডাব্লিউবি পুলিশ এসআই 2021 সালে আসা অঙ্ক। তাহলে দেখো এখানে আমরা কি করব, তাহলে দেখো এখানে আমি লিখছি সন ইজ টু ফাদার। ওকে, তাহলে একটা জিনিস বলো, প্রথমবারে কি বলেছে না বর্তমানে তাদের বর্তমান পিতা পুত্রের কত গুণ, না পিতা পুত্রের 3 গুণ। তাহলে আমি লিখবো কি পুত্র যদি 1 হয় পিতা তাহলে কত 3। ওকে, এবার দেখো 12 বছর পরে পুত্রের বয়স পিতার বয়সের দ্বিগুণ, মানে সরি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তার মানে সেখানে কি হবে, 12 বছর পরে পুত্র হবে 1, বাবা হবে 2। এবার আমরা কি করব, জাস্ট এই যে সংখ্যাটা পেলাম রেশিওটা, এটাকে কোনাকুনি গুণ করে দাও এইভাবে। তাহলে যদি গুণ করো তাহলে কি হবে, দেখো 3 একে 3, আর এখানে মাইনাস হবে, আর এটা কি হবে মাইনাস করে দেবে, আর এদিকে হচ্ছে 2 একে 2। তাহলে আনুপাতিক রেশিও কত বেরোবে, না আনুপাতিক রেশিও এখানে বেরোবে হচ্ছে 1। তাহলে এই 1 সমান কত বছরের গ্যাপ বলেছিল, 12 বছরের। তাহলে আমার জানতে চেয়ে পুত্রের বর্তমান বয়স কত। এবার বর্তমান বয়সের পুত্রের রেশিও কত বলা ছিল, 1। তাহলে 1-এর সাথে তুমি কি করবে, এই 12 গুণ করে দাও, তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 12 বছর। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পুত্রের বর্তমান বয়স হচ্ছে অপশন ডি 12 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্কে যাই। তাকে বলেছে কি, একজন লোক 5 মাসের আয় 6 মাসে ব্যয় করেন, তার বার্ষিক সঞ্চয় 9,000 টাকা, তার বার্ষিক আয় কত। দেখো এই ছেলের এই অঙ্কটা কিন্তু খুবই মাথা খারাপ করার অঙ্ক, ছেলেরা কিন্তু খুব গুলিয়ে ফেলে এই অঙ্কটা করতে গিয়ে। কিন্তু আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি করতে পারো তাহলে দেখবে কয়েক সেকেন্ডে কিন্তু তোমার অঙ্কটা নেমে যাবে। তাহলে দেখো 6 মাসের ব্যয় করে, 5 মাস আয় করে, 6 মাসের ব্যয় করে। তাহলে দেখো এখান থেকে কি করবে, 6 মাসের ব্যয় থেকে সে ব্যয় করে আর 5 মাসের সঞ্চয় দিয়ে চালিয়ে দেয়। তাহলে সে কত মাসের সঞ্চয় করে, 1 মাসের সঞ্চয় সে অতিরিক্ত করছে না, তাহলে 1 মাসের সঞ্চয় করছে, 5 মাসের আয় দিয়ে 6 মাসের খরচ চালিয়ে নিচ্ছে, তাহলে 1 মাস সঞ্চয় করছে। তাহলে এখানে কি হবে 1/6। আচ্ছা এই 1 যদি 9,000 টাকা হয়, বলেছে না 9,000 টাকা, তাহলে 6 তোমার কত হবে, না 6 9 54,000। তাহলে অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ওটা কি বলেছে, খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রয় করলে 20% লাভ হয়। তো দেখো এই অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। ওকে, তোমরা প্রত্যেকেই অঙ্কটা করবে, করে আমাকে কমেন্ট বক্সে তোমাদের উত্তরটা জানাবে। আমি দেখব কতজন তোমরা ঠিকঠাক উত্তরটা করতে পারলে, তাহলে বুঝবো তোমাদের প্র্যাকটিসটা ঠিকঠাক চলছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো ফ্রেন্ডস, আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। এই মুহূর্তে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর মন দিয়ে পড়াশোনা করো, কারণ এবারের সিলেকশন কিন্তু আমাদের পাওয়া করতে হবে ভাই। তাহলে ততদিন ভালো করে পড়াশোনা করো, সাফল্য তোমাদের প্রত্যেকে সাফল্য পাক এই কামনা আমার রইল। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।